আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন শুরু, কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের জন্য শহীদ ছাত্র জনতাকে স্মরণ। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ, আলোচনা উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং। এলজিআরডি উপদেষ্টা ভুল করে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন নিয়েছিলেন বলে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য, নিরাপত্তা ইস্যুতে কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা। এবং চীন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় বললেন বিএনপি মহাসচিব। বাণিজ্য সহ দুদেশের নানান বিষয়ে ইতিবাচক আলোচনার দাবি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করছে দেশ। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া ওই আন্দোলনই টানা ১৫ বছরের বেশি সময় শাসন করা কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৩৬ দিনের আন্দোলনে হাজারের বেশি শহীদ হওয়ার পাশাপাশি কয়েক হাজার ছাত্র জনতা আহত হন। আন্দোলনে রক্তপাত শুরু হওয়ার ২০ দিনের মধ্যেই পালাতে হয় আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। এমন সব দৃঢ় স্লোগানের সঙ্গে অকাতরে জীবন বিলিয়ে দেওয়ার সাহসের কাছে পরাজিত হয় কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকার। ১ জুলাই কোটা বাতিলের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভের মধ্য দিয়ে শুরু হয় জুলাই আন্দোলন। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের মধ্যে আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে। শেখ হাসিনা সংবাদ সম্মেলন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় ভিন্ন মাত্রা পায় আন্দোলন। জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট ছিল আবু সাঈদের নির্মম হত্যাকাণ্ড। আবু সাঈদের তো অবশ্যই টার্নিং পয়েন্ট ছিল। প্রথম শহীদ, আমরা শহীদ মিনারে বিক্ষোভ মিছিল, আমরা তো শহীদ মিনারে মিছিলটা করতেছিলাম আগের দিন আমাদের মেয়েদের উপরে, নারীদের উপর, নারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে। তো শহীদ মিনারে থাকা অবস্থায় আমরা শুনতে পাই যে রংপুরের একজন সমন্বয়ক, আমাদের সহযোদ্ধা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ মারা গেছে। তো এটা একটা টার্নিং পয়েন্ট ছিল এবং সবাই বিক্ষুব্ধ হয়েছে। আমরা আরও শুনলাম ওয়াসিম সহ সেই দিন প্রায় ৬ জনের কথা শুনলাম, ঢাকায় কয়েকজনের মারা যাওয়ার কথা শুনলাম। তো ফলে এই হত্যাগুলো একটা টার্নিং পয়েন্ট ছিল। এবং তবে আমরা কখনোই ভাবিনি যে এত মানুষ হত্যা হবে, এত নির্মমতা হবে। ১৭ জুলাইয়ের পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ভিন্ন মাত্রা পায় আন্দোলন। দেশজুড়ে ছাত্র জনতার উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচারে গুলি, নির্যাতন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়িয়ে দেয়। প্রাণ বিসর্জন দেয় হাজারের বেশি ছাত্র জনতা। এটা পুরো রাষ্ট্রযন্ত্রের সাথে আপনি ফাইট করতে হয়েছে। স্টেটের সবগুলা অ্যাপারেটাস আপনার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে আসলে, বা আমাদের এই কয়েকজন সমন্বয়কের বিরুদ্ধে তখন আসলে তারা নেমে গেছে। ফলে এই লড়াই অবশ্যই অনেক চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এটা সফল হয়েছে একেবারেই বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের বিবেকবোধ, ন্যায়বোধের জায়গা থেকে রাজপথে নেমে আসা অংশগ্রহণ, সেটার কারণে আসলে এটা গণঅভ্যুত্থানের রূপ নিতে পারছে এবং সফলতা পাইছে। ছাত্র সমাজের ৯ দফা দাবি থেকে ১ দফায় রূপান্তর, অতঃপর মার্চ টু ঢাকা কর্মসূচি। এর ধারাবাহিকতায় ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে দেশ থেকে পালিয়ে যায়। রাজপথে শুরু হয় বিজয় উল্লাস। গণভবন, সংসদ ভবনে ঢুকে পড়ে বিজয়ী ছাত্র জনতা। শুরু হয় ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার নতুন যাত্রা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জুলাই শহীদদের আত্মত্যাগকে ধারণ করে গণতন্ত্রের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, এই অভ্যুত্থান নির্দিষ্ট কোনো দলের নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতার অভ্যুত্থান। জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদুল্লাহ রাজুর রিপোর্টে বিস্তারিত। অভ্যুত্থানের মাস জুলাইয়ের প্রথম প্রহর রাত ১২টা। কানায় কানায় পূর্ণ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। সমস্বরে জাতীয় সঙ্গীত গাওয়ার পর শত শত মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় জুলাইয়ের শহীদদের।
রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে ছাত্রদলের এই আয়োজনে অংশ নেন বিএনপি সহ অন্য অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা। প্রথম প্রহরে অভ্যুত্থানের মাসের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা করার জন্য ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে ভূমিকা পালন করবে সেই প্রতিজ্ঞা করছি। জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, দেশে যেন আর স্বৈরাচারী শাসন ফিরে না আসে। ছাত্র জনতার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, ওয়াসিমের রক্তের বিনিময়ে, সাইদের রক্তের বিনিময়ে, সেই রক্ত কখনোই বৃথা যাবে না। যে সমস্ত শহীদ জীবন দিয়েছেন সেই শহীদের স্বপ্ন বাস্তবায়ন করা এখন আমাদের দায়িত্ব। আমরা বারবার আমাদের স্বপ্নগুলো হেরে যাই, আমাদের স্বপ্নগুলো বারবার পরাজিত হয়। এবার যেন আমাদের স্বপ্নগুলো পরাজিত না হয়। জীবনের চেয়ে দামি হচ্ছে স্বাধীনতা। আমরা সেই স্বাধীনতাকে লালন করব, আমরা সেই মুক্তিকে লালন করব, আর সেই স্বাধীনতার পতাকা পথ পথ করে উড্ডীন করে রাখবে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা। সংগ্রামের স্বপ্ন পূরণে ছাত্র সমাজকে অতন্দ্র প্রহরী হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার সন্ধ্যা 7:30টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোনালাপ হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুইজনের মধ্যে 15 মিনিটের কথোপকথন হয়েছে, যেটি ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এলজিআরডি উপদেষ্টা ভুল করে নিজের পিস্তলের ম্যাগাজিন নিয়ে বিদেশে রওনা দিয়েছিলেন, তবে এ বিষয়ে কোনো তদন্ত করেননি, ধারণা থেকে একথা বলেছেন বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রোববার বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগ তল্লাশির সময় আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা AK-47 এর ম্যাগাজিন নয়, তারই একটি লাইসেন্স করা হাতিয়ারের অংশ। না, এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, একটা খালি ম্যাগাজিনটা, ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল। ওইটা না, বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন, হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন, এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্স পেতে 30 বছর বয়স হওয়ার বিধান থাকলেও আসিফ মাহমুদের বয়স 30 হয়নি, তাহলে উনি এটা কিভাবে পেলেন? এমন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম? আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। জিনিসটা তো বোঝা যায় যে হয় কি, আপনিও যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে ঢুকার কথা না, তা আপনার পকেটে যদি ধরেন হঠাৎ একটা গলি পাওয়া গেল, তো আপনি বোঝা যাবে যে এটা আপনি ভুলেই ঢুকছেন। বিমানবন্দরে 2 দফা স্ক্যানিংয়েও ম্যাগাজিন ধরা পড়েনি, পড়েছে 3য় দফায়। এক্ষেত্রে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন থেকে নিরাপত্তা ইস্যুতে কাউকে যেন অগ্রাধিকার দেওয়া না হয় সেই নির্দেশনা দেওয়া হবে। প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেছেন, একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন। এক চীন নীতির সমর্থন জানিয়ে রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীনের সহযোগিতা চেয়েছেন তারা। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক সহ অন্যান্য ইস্যুতে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। রাহুল রায়ের রিপোর্ট। শুক্রবার রাতে 6 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিএনপি মহাসচিবের সঙ্গে 3 জন স্থায়ী কমিটির সদস্য সহ 9 জন ছিলেন এই প্রতিনিধি দলে। সবাইকে সঙ্গে নিয়ে বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। জানান, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সৌহার্দ্যপূর্ণ সফরে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে এবং ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপরে কাজ করছেন। মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেডিশনটা হওয়ার জন্য। দ্ব্যর্থহীনভাবে এক চীন নীতির প্রতি আমাদের দলীয় অবস্থান আমরা অত্যন্ত দৃঢ়ভাবে উচ্চারণ করেছি। আগামীতে ডিজিটাল প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি, মেডিকেল ও উচ্চ স্বাস্থ্য সেবা, উচ্চশিক্ষা, যোগাযোগ, আধুনিক কৃষি প্রযুক্তি, এসএমই বিজনেস, ব্লু ইকোনমি, উন্নতর প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে চীনের অধিকতর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। চীন একটি নির্বাচিত সরকার চায় বলেও জানান বিএনপি মহাসচিব। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। মির্জা ফখরুল বলেন, গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও উন্নয়ন সহযোগী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখার বিষয়েও চীনের সঙ্গে আলোচনা হয়েছে। চীনের আগ্রহ যথেষ্ট রয়েছে যে আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর যা থাকছে। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। জোরপূর্বক ফিলিস্তিনিদের উচ্ছেদের জন্য গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। সোমবার গাজার বিভিন্ন স্থানে দফায় দফায় চালানো বিমান হামলায় নিহত হয় অন্তত 85 ফিলিস্তিনি। এছাড়া গাজার সমুদ্র সৈকতে একটি ক্যাফেতে ইসরায়েলের চালানো হামলায় প্রাণ হারিয়েছে 30 ফিলিস্তিনি। আহত হয়েছেন অনেকে। নিহতদের মধ্যে নারী, শিশু সহ সাংবাদিকও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমুদ্র সৈকতের আল বাকা ক্যাফেটেরিয়ায় বিমান থেকে বোমা হামলা চালানো হয়। একজন সাংবাদিক জানান, স্থানীয় সাংবাদিকরা ইন্টারনেট সুবিধার জন্য প্রায়ই ওই ক্যাফেটেরিয়া ব্যবহার করতেন। এছাড়া মানবাধিকার কর্মী সহ পেশাজীবীরাও সেখানে জড়ো হতেন। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ভোলাহাটে ব্যাপক সাড়া ফেলেছে সাম্মাম চাষ। মাত্র 60 দিনে উৎপাদন হওয়া নতুন ও দামি ফসল সাম্মাম চাষ করে একই জমিতে অন্য ফসল আবাদের সুবিধার কথাও বলেছেন কৃষক। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। সার, বীজ সহায়তা ও কৃষি অফিসের পরামর্শে এই নতুন ফসলের আবাদ করছেন ভোলাহাটের কৃষক। বিঘাপ্রতি উৎপাদনের আশা 150 মনেরও বেশি। মালঞ্চি পদ্ধতিতে আবাদ করায় খরচ কমছে অনেক। আম্মাম এটা মরুর একটা ফল। আমার এলাকাতে এই আমি প্রথম চাষ করেছি। এটা এক ধরনের পেঁপের মতো, বাঙির মতো স্বাদ। মানে জমিতে যদি মালচিং না দিই, এগুলা লেবার লাগবে অনেকগুলা। মানে এই যে সব ঘাস আগাছা হয়, এগুলা পরিষ্কার করতে হবে, বেড কাটতে হবে, মানে বিভিন্ন রকমের ঝামেলা থেকে যাবে। কিন্তু যখন মালচিং দিয়ে দেবো আর কোনো ঝামেলাই নাই। মাত্র 60 দিনের ফসলে 1 বিঘা জমি থেকে কৃষকের আয় 2.5 থেকে 3 লাখ টাকা। 150 মনের উপর আশা করছি, কাছাকাছি 200 মন ফলন হবে বিঘা প্রতি। এবং সেটা অত্যন্ত চমৎকার এবং সাইজও খুবই ভালো। আমরা ঢাকায় বিভিন্ন শপিং মলগুলো, সুপার শপ, স্বপ্ন, আগোরাতে কথা বলেছি। তাদের চাহিদা আছে এবং উচ্চ মূল্যে তারা এই ফলটা কিনে নেওয়ার জন্য অপেক্ষা করছে। একই জমিতে সাম্মাম, পরে গ্রীষ্মকালীন তরমুজ, শসা এবং আগাম জাতের টমেটো আবাদ করতে পারেন কৃষক। মালঞ্চি পদ্ধতিতে কৃষকের 1 বিঘা জমিতে আবাদের খরচ 50,000 টাকা। প্রতি কেজি সাম্মাম বিক্রি হয় 150 থেকে 200 টাকায়। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। গাজীপুরে একসময়ের উন্মুক্ত ও জনস্বার্থে ব্যবহৃত সরকারি পুকুরগুলো এখন দখল দূষণের শিকার। নগরায়ন, প্রভাবশালীদের দখলদারিত্ব এবং সুষ্ঠু তদারকির অভাবে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক জলাধারগুলো। এতে হুমকিতে পড়েছে জনজীবন, পরিবেশ ও জীববৈচিত্র্য। ফজলুল হক মোরুলের তথ্য ও মাসুদ পারভেজের ভিডিও চিত্রে সঞ্জিদা স্নিগ্ধার রিপোর্ট। দখল দূষণ শুধু পরিবেশে নয়, স্থানীয় জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যকেও ফেলছে হুমকিতে। পুরনো এই জলধারাগুলো এলাকার পরিবেশ, কৃষি এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখন তা অস্তিত্ব সংকটে।
পুকুরের পানি দূষিত হয়ে পড়ায় মাছ চাষ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে মশার উপদ্রব, ছড়াচ্ছে ডেঙ্গু সহ অন্যান্য রোগবালাই। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় তৈরি হচ্ছে সুপেয় পানির সংকট। এই পুকুরে এখন আমরা দুর্গন্ধে বাড়িতেই থাকতে পারি না। মশা উৎপন্ন হচ্ছে, ডেঙ্গু, ম্যালেরিয়া, বিভিন্ন রোগে মানুষ বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে। প্রচুর পরিমাণ দুর্গন্ধ, আশেপাশে থাকা যায় না। এখানে মানুষজন অনেক কষ্ট করে থাকতেছে। শুধু এই পুকুর নেই, পুকুরের পাশাপাশি যত পুকুর আছে গাজীপুরে, সকল পুকুর যেন অতি দ্রুত সময়ে সংস্কার করে এগুলোর পুনরুদ্ধার ব্যবস্থা গ্রহণ করে। পরিত্যক্ত ও দখলকৃত সরকারি কিছু পুকুর পরিষ্কার ও দখলমুক্ত করছে জেলা প্রশাসন। জলবায়ু ফান্ড থেকে আমাদের কে এখানে সহায়তা করা হবে, ডিপিপি প্রেরণ করা হয়েছে 18টি পুকুরের জন্য। প্রস্তাবটি যখন সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আসবে তখন আরও কিছু মানে দৃশ্যমান পরিবর্তন আমরা এখানে দেখতে পাবো। বেশ কিছু পুকুর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে। এটা অচিরেই কাজ শুরু হবে। সরকারি যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলো পুনরায় আবার পুনরুজ্জীবিত হবে। প্রাকৃতিক এই জলধারাগুলো রক্ষা করা না গেলে পরিবেশ ও জনজীবনে পড়বে বিরূপ প্রভাব। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদের শেষ প্রান্তে, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন শুরু। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের জন্য শহীদ ছাত্র জনতাকে স্মরণ। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। আলোচনা উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং। এলজিআরডি উপদেষ্টা ভুল করে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন নিয়েছিলেন বলে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। নিরাপত্তা ইস্যুতে কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা। এবং চীন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় বললেন বিএনপি মহাসচিব। বাণিজ্য সহ দুদেশের নানান বিষয়ে ইতিবাচক আলোচনার দাবি। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।